তোরা ভাবতে পারছিস যে সানি দেওল জ্বালিয়ে দিচ্ছে, এরা ভাবতে পারছিস তোরা হলে আগুন লেগে যাবে, হলে জাস্ট আগুন লেগে যাবে। এবং লঙ্কা ইয়াসের লঙ্কা তুই ভাবতে পারছিস, তুই কল্পনা কর সানি দেওল লঙ্কা জ্বালিয়ে দিচ্ছে। হয় সানি দেওলের থেকে ক্যারেক্টারটা না আর ভালো কেউ করতেও পারতো না। না সানি দেওলের মতো চেহারার ব্যাপারটা আছে না, দেখে মনে হয় খুশি মারলে মরে যাবে কেউ। হ্যাঁ ওইটা মনে হতো দেখে যে হ্যাঁ আছে। এবং তুই আরেকটা জিনিসও দেখবি এখানে কিন্তু, এবার জানি না এটা রামায়ণের কোন ভার্সনটাকে যে বললাম দেখানো হবে, কারণ এখানে কিন্তু রাবণের 10টা মাথা সেটা কিন্তু আমাদেরকে টিজার বা অ্যানাউন্সমেন্ট টিজারে দেখানো হয়নি। এবার তারা কোন জায়গাটাকে ফোকাস করবে সেটা হয়তো আমাদের কাছেও ক্লিয়ার নয় ঠিকঠাক ভাবে, ট্রেলার এলে হয়তো আমরা বুঝতে পারবো, কিন্তু আর যাই হোক ওই দোতলা মাথা যেন না হয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের একটা নতুন পডকাস্ট আবার নিয়ে চলে এসেছি। তা আজকে আমাদের সাথে রয়েছে মুভি বাব দেবজ্যোতি, তোমরা সকলেই জানো, আর অপরদিকে রয়েছে ইটস রিভিউ টাইমের শুভম। তা আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে, আপনারা সকলেই জানেন নীতিশ তিওয়ারির রামায়ণ আসতে চলেছে, বড় বাজেটের 2টো পার্টে আসতে চলেছে, প্রচুর টাকা লগ্নি এই সিনেমার জন্য। মানে রিপোর্ট যা বলছে মোটামুটি প্রায় 1600 না 1700 কোটি টাকা মতো খরচা করা হয়েছে। তা আমরা জানি আমাদের ভারতীয় সংস্কৃতির ইতিহাসে রামায়ণ একটা বিরাট বড় অধ্যায়, এবং যদি দেখা যায় রামায়ণের কিন্তু অনেকগুলো সংস্করণ হয়েছে অ্যাকচুয়ালি দেখতে গেলে। কেননা অন্যান্য অনেক স্টেটে আছে যে রামায়ণটাকে অন্যভাবে কিন্তু গল্প আকারে বলা হয়। যদি স্পেশালি যদি ফার্স্ট সংস্করণটা যদি ধরা হয় সেটা হচ্ছে বাল্মীকির রামায়ণ। ওকে, এছাড়া আপনার কৃত্তিবাসের রামায়ণ আছে, তারপরে আপনার ওটাকে বলে কি রামচরিত মানুষ আছে, তারপরে আপনার অদ্ভুত রামায়ণ আছে, এবং অন্যান্য দক্ষিণ বা পূর্ব এশিয়ার কান্ট্রি গুলোতেও কিন্তু রামায়ণের অনেক ভাগ রয়েছে। তা মোটামুটি যেহেতু বাল্মীকির রামায়ণটাকে আমরা যেহেতু ফলো করি আমাদের ভারতীয়রা বা আমরা বাঙালিরা যেহেতু জেনে থাকি, তা প্রথমত আমি দেবজ্যোতির কাছে চলে যাই যে দেবজ্যোতি, রামায়ণটা তোর চোখে কি বিষয়বস্তু? রামায়ণের বিষয়বস্তুটা দেখ, রামায়ণ তুই যদি বৃহত্তর লেন্স, যেটা তুই ফার্স্টেই বললি যে রামায়ণের একটা ভার্সন নেই, একাধিক ভার্সন আছে। রামায়ণের গল্পটা একটা টেমপ্লেট, ঠিক আছে? ধর্ম এবং অধর্ম এবং মরাল এবং নৈতিক শিক্ষা এবং কিভাবে তুমি ধর্মের পথে থাকবে সেটার একটা টেমপ্লেট। আমরা যেরকম সিনেমায় টেমপ্লেট দেখি হিরো ভার্সেস ভিলেন, এটা সেটারই একটা মানে একটা ডিভাইন টেমপ্লেট। এবার সেটাই অনেক রিজিয়ান অনেক ভাবে নিজেদের মতো করে বলে নিয়েছে, ঠিক আছে? এরকম ধর জৈনর যারা, তুই যেটা বললি আমি তোর কথা ধরেই আসছি, জৈন যারা তারা কিসে বিশ্বাস করে? অহিংসায় বিশ্বাস করে। তারা কিন্তু কোনো পরিস্থিতিতেই প্রাণী হত্যা তারা বিশ্বাস করে না, যতই পাপ হয়ে যাক। তো তুই যদি জৈনদের রামায়ণ দেখিস সেখানে কিন্তু রাম রাবণকে হত্যা করছে না, সেখানে নৈতিক শিক্ষাগুলো একই আছে, কিন্তু ওই জৈন লেন্সটা চলে আসছে, ঠিক আছে? তুই যদি আবারও বুদ্ধিস্ট রামায়ণটা দেখিস সেখানেও কিন্তু একই, ঠিক আছে? সেখানেও কিন্তু রাম রাবণকে হত্যা করছে না, সেখানে লক্ষণ রাবণকে হত্যা করছে। তো এরকম বিভিন্ন বিষয় আসতে থাকে যে তুমি একটা নৈতিক শিক্ষার এই যে আর্ক টাইপটা আছে, সেখানে তুমি নিজের গল্পটা বলছো এই ওভারআর্চিং ধর্ম এবং অধর্মের গল্পের ক্ষেত্রে। এবার তুই যেটা বলবি বাল্মীকির রামায়ণ অবভিয়াসলি মেন রামায়ণ, আমরা যেটাকে ধরে নিই যে এটাই আলটিমেট রামায়ণ, কিন্তু আমরা যে সিনেমায় যেগুলো দেখি বা আমরা যেগুলো টিভি শোতে দেখি সেগুলো কিন্তু প্রাইমারিলি রামচরিত মানুষের অ্যাডাপ্টেশন, ঠিক আছে? সেটা কিন্তু বাল্মীকি রামায়ণের অ্যাডাপ্টেশন নয়। বাল্মীকির রামায়ণে কিন্তু রামচন্দ্র তিনি একজন সাধারণ মানুষ, ঠিক আছে? তিনি একজন মানুষ, তার মধ্যে কিন্তু দেবতার কোনো সত্তা নেই। তিনি একজন ধার্মিক রাজা যিনি অধর্ম যেটা রাবণ তাকে পরাস্ত করছেন, এবং রাবণের ক্যারেক্টারটা ইটসেলফ অনেক কমপ্লেক্স একটা ক্যারেক্টার। রামচরিত মানসে এই জিনিসটা অনেক বেশি ফোকাস করা হয়, এই যে ডিভাইন অ্যাসপেক্টটাতে, যে রাম হচ্ছে ঈশ্বরের অংশ, রাম হচ্ছে কৃষ্ণের অবতার, এই ডিভাইন অ্যাসপেক্টটাতে অনেক বেশি ফোকাস করা হয় রামচরিত মানসে, এবং সেখানে রাবণ পুরোপুরি একটা ভিলেন ক্যারেক্টার, ঠিক আছে? এবার ওই রামচরিত মানসের অ্যাডাপ্টেশনটাই হচ্ছে রামানন্দ সাগরের রামায়ণ, যেটা থেকে আমরা এখন রামায়ণ বলতে যে গল্পটা বুঝি বা যে আমাদের ইমেজটা তৈরি হয়, ওই রাবণ 10টা মাথা নিয়ে মানে একটা খুব ইভিল লাভ হচ্ছে, বা রাম এবং লক্ষণের খুব ডিভাইন একটা মানে তাদেরকে দেবতার মতো করেই দেখানো হচ্ছে,
এটা কিন্তু মানে রামায়ণ সাগা রামচরিত মানসের অ্যাডাপ্টেশন, বাল্মীকির অ্যাডাপ্টেশন কিন্তু মানে বাল্মীকির রামায়ণ কিন্তু আলাদা ছিল। একদমই তাই। আচ্ছা শুভম, আমি যদি বলি রামায়ণের এই ক্যারেক্টার গুলোর মধ্যে সীতার ক্যারেক্টারটা নিয়ে তোর কি মতামত, বা সীতার যে জন্ম থেকে শুরু করে তার যে আমরা জানি যে তার জন্মটা কিন্তু স্বাভাবিকভাবে নয়, যে মাটি খুঁড়ে যে জনক রাজা তিনি এটা তাকে পেয়েছিলেন সীতাকে, তারপর রামের সাথে তার বিয়ে হচ্ছে, তারপর 14 বছরের জন্য তিনি সমস্ত রকম সুখ ঐশ্বর্য আল্লাহ যা কিছু হোক সেইগুলো তিনি ছেড়ে তিনি রামের সাথে 14 বছরের জন্য বনবাসে চলে যাচ্ছেন। এরপর যখন ফিরে আসছে, যখন রাবণের ওই জায়গা থেকে তাকে যখন রেস্কিউ করা হয়, রামচন্দ্র এবং বানর সেনারা যখন গেছিলেন ওখানে রেস্কিউ করে আসার পর যখন ওই অযোধ্যায় যখন আসে, তারপরে একজন যতদূর সম্ভব প্রজাদের মধ্যে একজন ছিলেন বা কেউ একজন তাকে প্রশ্ন করা হয়েছিল যে সীতার এই পবিত্রতা নেই, যে সীতা তো রাবণের কাছে ছিল, তা সে কি এখনো শুদ্ধ আছে? তারপরেই কিন্তু সীতাকে সেই অগ্নি পরীক্ষা দিতে হয়। এই সীতার ক্যারেক্টারটা তোর চোখে কিরকম যদি বলিস? আচ্ছা এবার দেখ, তুই যদি রামায়ণের বেসিক গল্পটা দেখিস, রামায়ণের গল্পটা তৈরি হচ্ছে মা সীতাকে নিয়ে যাওয়ার জন্য। রাবণ যখন মা সীতাকে নিয়ে যাচ্ছে, রাম রাবণের যুদ্ধর সেন্ট্রাল টপিকটাই ছিল ওটা, যে নিয়ে যাচ্ছে সেই জন্যই যুদ্ধটা হচ্ছে। না হলে তো যুদ্ধটার মানে সেই রকম ভাবে তুই তো যুদ্ধটা দেখতে পেতি না। এই একটা কারণ ছিল। এবং কিসের জন্য নিয়ে যাচ্ছে? শূর্পণখার নাক কেটে দিয়েছিল, সেই রাগে মা সীতাকে নিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে তিনি রেখে দিচ্ছেন। এই যে মা সীতার ক্যারেক্টারটা, যে স্বামীর সাথে থাকা, সে আমার সাথে আমার কাছে সুখ ঐশ্বর্য যাই থাক না কেন, আমি সবসময় আমি যাকে বিয়ে করেছি তার সাথে থাকা, তার ভালো মন্দ দেখা, সে যেখানে যাচ্ছে সে আমাকে যেভাবে রাখবে সেইভাবে থাকা, এবং তারপরে পুরো জার্নিটাতে তাকে সাপোর্ট করা। এই যে যেখানে মানে অপহরণ করে নিয়ে যাচ্ছে এবং তারপরেও হনুমানজিকে দিয়ে যেভাবে তিনি মেসেজটা পাঠাচ্ছে, তারপরে আসছে শ্রীরামচন্দ্র এবং এসে তিনি লড়াইটা করছেন এবং অধর্মের উপরে ধর্মের একটা জয় হচ্ছে। এই যে পুরো গল্পটা, সেখানে মা সীতার ক্যারেক্টারটা না থাকলে এই গল্পটাই দাঁড়াতো না। এই জন্য এই মা সীতার ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গল্পে, এবং সেই জন্যই তুই দেখতে পাবি যে মা সীতার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা থ্রু আউট দ্য জার্নি পুরো রামচন্দ্রের সাথে থাকে, এবং সেই থাকে মানে তার সাথে থাকার সাথে সাথে তার যতগুলো এই যে সোনার হরিণের যে জিনিসটা আসছে, বা জটায়ু দেব যে যাচ্ছেন এবং বাঁচাতে পারছেন না, অনেক চেষ্টা করছেন তারপরেও বাঁচাতে পারছেন না, এবং তারপরে তাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এই যে পুরো জায়গাটা, সেই জায়গাটার মধ্যে মা সীতার অবদান যতটা শ্রীরামচন্দ্রের অবদান ততটাই মা সীতার অবদান, এটা আমি মনে করি। এই জন্য এই ক্যারেক্টারটা ছাড়া রামায়ণ তো কোনোভাবে সম্ভব নয়, কারণ যুদ্ধের যে প্রস্তুতিটা সেটা এই জায়গাটার থেকেই শুরু হয়। আমি এভাবেই ক্যারেক্টারটাকে দেখি, যে এই যে স্বামী পরায়ণ, স্বামীর সাথে থাকা, স্বামীর মানে স্বামী যেখানে আছে সেইভাবে তাকে যেভাবে রাখা হচ্ছে, সব সুখ ঐশ্বর্য ত্যাগ করে। কারণ মা সীতাও কিন্তু বড় ঘরের মেয়ে, তুই যদি দেখিস উনি এমন নয় যে উনি ছোট জায়গা থেকে আসছে, উনি কিন্তু সুখ ঐশ্বর্য সব দেখে এসছে আগে থেকেই। এবং তারপরে যখন ওই জার্নিটা করতে হচ্ছে, সেটা যেমন শ্রীরামচন্দ্রের জন্য টাফ, সেটা কিন্তু ওনার জন্য ততটাই টাফ, কারণ উনি ওই সুখ ঐশ্বর্য দেখেই এসছে এত বছর। এবং তারপর এখানে এসেও অত বড় সাম্রাজ্য, তারপরে যখন জঙ্গলে যাচ্ছে, সেই যে জার্নিটা, সেখানে ওই সাপোর্টটা থাকা শ্রীরামচন্দ্রের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা গল্পটা পড়লেই বোঝা যায়। ওই সাপোর্টটা না থাকলে রামায়ণটা সম্ভব হতো না, এটা আমার মনে হয়েছে। আচ্ছা, আরেকটা জায়গায় আমি দেখেছিলাম, মানে এটা পড়া কথা আমি শুনেছিলাম, যে অ্যাকচুয়ালি যখন সীতাকে তো হরণ করে নিয়ে যাওয়া হয়, যাই হোক, প্রথমে রামচন্দ্র কিন্তু যুদ্ধ করতে চাননি, যেহেতু রামচন্দ্রও ছিলেন কিন্তু এক প্রকার শিবের উপাসক, আর রাবণও কিন্তু ছিলেন বিরাট বড় শিবের উপাসক। সেই হিসাবে রামচন্দ্র কিন্তু তার দূত দিয়ে পাঠিয়েছিলেন যে আমি যেহেতু শিবের উপাসক, তুমিও শিবের উপাসক, তাহলে আমরা কেন যুদ্ধ করব? আমাদের যুদ্ধ করাটা কিন্তু ঠিক না, তুমি আমার স্ত্রীকে ফেরত দিয়ে দাও, আমি কিন্তু সেই জায়গাটা তোমার যুদ্ধের পর্যায়ে কিন্তু নিয়েই যাব না বিষয়টা। কিন্তু সেটা রাবণ কিন্তু সেটা করেনি, ঠিক আছে? রাবণের একটা অহংকার ছিল, একটা ঔদ্ধত্য ছিল।
তা যাই হোক, তা এখানে আমাকে দেবজ্যোতি বল, এই যে রামায়ণে ভাইয়ের যে ক্যারেক্টার, মানে একদিকে আমরা জানি যে লক্ষণ রাম বলতে তার মানে কি বলবো, মানে দাদার জন্য যে সবকিছু করতে পারে, ওকে, এবং অপরদিকে যদি বলি শত্রুপক্ষের মানে হচ্ছে রাবণের যে ভাই বিভীষণ, এই দুটো ভাইকে তুই কিভাবে দেখছিস? সে এক ভাই, সে তার দাদার জন্য সবকিছু প্রাণপাত করে দিচ্ছে, এবং অপর ভাই যে দেখছে যে আমার দাদা একটা এরকম একটা আচরণ করছে, অন্যের বউকে নিয়ে চলে আসছে, তারপরে আমি কি করব? আমি তো তার সাপোর্টে থাকতে পারবো না, তাই না? তা এই জিনিসগুলো আজকালকার মানুষগুলো এইগুলো কি মানে এই রামায়ণ দেখে কি ফিল করতে পারবে যে এই জিনিসগুলো হওয়াটা ঠিক না, বা এই জিনিস যেগুলো করছে এই জিনিসগুলোর মধ্যে সেই ব্যাপারটা নেই, মানে আজকালকার মানুষের চিন্তা ভাবনাটার কথা দিক থেকে যদি বলিস? হ্যাঁ দেখ, তুই যেটা বললি যে নৈতিকতার দিক দিয়ে যে বিভীষণ তার দাদার যে খারাপ কাজগুলো দেখে সে ঠিক করছে যে না আমি ধর্মের সাইডে যাবো, আমি অধর্মকে সাপোর্ট করবো না, তো সেটা তুই তোর দিক দিয়ে যেটা বলেছিস সেটা ঠিক। এবার ব্যাপারটা কি বলতো, যেটা আমি তোকে বললাম রামায়ণের তো অনেকগুলো ভার্সন আছে। তুই যদি বাল্মীকির রামায়ণটা পড়িস বা তুই যদি রাবণের জীবন পড়িস, রাবণ কিন্তু কোনোদিন আউট অ্যান্ড আউট যেটাকে বলে ভিলেন সেটা নয়। প্রথমত রাবণ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় শিব ভক্ত, যেটা বহু জায়গায় বলা আছে। রাবণ 10 মহাবিদ্যায় পারদর্শী। রাবণের যেটা ব্যাপার ছিল, রাবণের ইগো ছিল, তার একটাই ফ্ল ছিল, হি ওয়াজ আ ফ্যান্টাস্টিক ক্যারেক্টার। ইভেন রাবণের যে চরিত্রটা আছে, রাবণ মানে লঙ্কার মানুষ কিন্তু রাবণকে খুব ভালোবাসতো, কারণ সে রুলার হিসাবে খুব ভালো ছিল, ঠিক আছে। এবং বাল্মীকি এখনো অব্দি শ্রীলঙ্কাতে এখনো অব্দি রাবণের মন্দির আছে, রাবণকে পুজো করা হয়, রাবণকে কিন্তু পুজো করা হয়। তো লঙ্কার মানুষ কিন্তু রাবণকে ভীষণ ভালোবাসতো, কারণ সে রাজা হিসেবে ভীষণ ভালো ছিল। এবং সীতাকে যখন হরণ করা হচ্ছে, সেটা কিন্তু কোন রকম সেক্সুয়াল অ্যাঙ্গেল থেকে নয়, সে তার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য করেছিল, ঠিক আছে। সে তার বোনকে অসম্মান করা হয়েছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য করেছিল। এবং সে কিন্তু মা সীতার দিকে তার কোন রকম মানে লাস্টফুল কোনো ইন্টেনশন ছিল না, মানে এক্স্যাক্টলি। কারণ রাবণের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, রাবণ কিন্তু শিব ভক্ত, রাবণ বেদে পারদর্শী। যে মানুষটা শাস্ত্রে এত পণ্ডিত, যে মানুষটা শিব ভক্ত, তার মনে এই জিনিসগুলো তো আসবে না, তাই না? প্রলোভন দিয়ে গেছে, প্রলোভনের পর একটার পর একটা প্রলোভন দিয়ে গেছে, তুমি আমার কাছে আসো, আমি রামের থেকেও তোমাকে ভালো সুখে রাখবো, নানা রকম। এটা আমি আসছি, এটা তুই বলছিস। এবার ব্যাপারটা হচ্ছে যে ওই যে যেটা বললাম যে তোকে বাল্মীকি রামায়ণ এবং রামচরিতমানস যেটা অ্যাকচুয়ালিতে অ্যাডপ্টেশন হয়, ওইখানে না রাবণের ক্যারেক্টারটার মধ্যে এই লেয়ার গুলো নেই, ঠিক আছে। এখানে রাবণের ক্যারেক্টারটা অনেক বেশি ইভেন। যে আমি যে কথাগুলো বললাম সেগুলো রাবণের, তুই পুরনো যে শাস্ত্র আছে বা পুরনো রামায়ণ আছে, বাল্মীকি রামায়ণ, এগুলোতে পাবি। রামচরিতমানসে রাবণের ক্যারেক্টারটা অনেক বেশি ইভেন, ঠিক আছে। সেক্ষেত্রে যেগুলো তুই বলছিস যে সীতাকে লাভ করার চেষ্টা করছে, বা ক্যারেক্টারটা অনেক বেশি ভিন্ডিকটিভ, ক্যারেক্টারটা অনেক বেশি ইভেল, এবার ব্যাপারটা হচ্ছে তুই কোন ভার্সনটা ফোকাস করবি, ঠিক আছে। তুই মানুষটাই কিন্তু টিভিতে দেখেছিলাম, যেটার ভিত্তিতে এই কথাটা উঠে আসছে। আমরা যে ভার্সন গুলো দেখি রামায়ণে, সেগুলো কাইন্ড অফ প্রত্যেকটাই রামচরিতমানসেরই অ্যাডপ্টেশন, মানে বাল্মীকি রামায়ণের অ্যাডপ্টেশন আমরা দেখতে পাই না, ওটা অনেক বেশি, ঠিক আছে। রামচরিত মানে যেটা ওই রামায়ণ সাগার করেছিল রামচরিতমানসের। তো যাই হোক, যেটা এবার তুই ব্যাপারটা যদি কোন রামায়ণটা ফোকাস করবে, ঠিক আছে। তুই অ্যাকচুয়াল যে গল্পটা, রাম সে কিন্তু রাবণ হওয়ার পেছনে তার একটা মানে তার কিন্তু একটা পিয়ে আছে, কারণ যে রাবণ যে অভিশাপে হয়েছিল সেটার জন্য কিন্তু বিষ্ণু দায়। কারণ জয় এবং বিজয় তারা কিন্তু দ্বার রক্ষী ছিলেন ব্রহ্মার, এবং তারা ওই কুমারদের ঢুকতে দেয়নি। তো তখন তারা অভিশাপে রাবণ হয়ে উঠছে। প্রথমে হয়েছিল হিরণ্যকাশুপ এবং হিরণ্যকেশু এবং হিরণ্যকাশুপ, তারপরে রাবণ এবং কুম্ভকর্ণ, এবং তারপরে জন্মে শিশুপাল এবং আরেকটা কি ছিল, এবং 3টে অবতার কিন্তু, এবং শিশুপাল এবং আরেকটা ক্যারেক্টার আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, নাগপাল, শিশুপাল আর নাগপাল ছিল কিনা আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট যাই হোক। এবং
এবং রামের 3টে অবতার, মানে বিষ্ণুর 3টে অবতার, নরসিংহ, রামচন্দ্র এবং তারপরে কৃষ্ণ, 3জনে কিন্তু রাবণকে বধ করছে, ঠিক আছে? তো এটা কিন্তু অনেক বড় স্টোরির একটা পার্ট। তো আমি বলতে চাইছি যে তুই এন্ড অফ দ্য ডে তুই রাবণকে জাজ করবি বা বা বিভীষণকে জাজ করবি, তুই সেটার উপরে নির্ভর করে তুই কোন গল্পটাকে ধরছিস, যে কোনটা তুই চাইছিস, ঠিক আছে? তো এন্ড অফ দ্য ডে, কারণ রাবণের ক্যারেক্টারটা যেটা শুভম বললো, রাবণ কিন্তু প্রচুর জায়গায় পুজো করা হয় রাবণকে, কারণ তারা রাবণের একটা ভার্সন দেখে, তারা রাবণের ওই শিব ভক্ত, বেদে পারদর্শী, 10 মহাবিদ্যায় পারদর্শী এই রূপটা দেখে। আবার অনেকে আছে যেটা আপনি টিভি সিরিয়ালে দেখে 10টা মাথা হা করে হাসছে, ইভেল রাবণ, ঠিক আছে? তো ওই জিনিসটা তুই কোনটা ফোকাস করবি, এটাই হচ্ছে ব্যাপার। আমাদের মধ্যে কিন্তু দেবজ্যোতিরও একটা পাতানো ভাই ছিল যে বিভীষণের কাজ করেছে পরবর্তীকালে। যাই হোক, প্রত্যয়ের বেশি প্রিয় ছিল। আচ্ছা, আমাদের কি বলে, আমরা তো রামায়ণ নিয়ে এর আগে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে পরের কোয়েশ্চেনটা, তোর ভাই যেভাবে কথা বলে সেইভাবে কর। কে ভাই? তোর বিভীষণ ভাবে যেভাবে প্রশ্ন করে তুই সেভাবে কর। আচ্ছা দেবুদা, বলছিলাম এই যে রামায়ণটা নিয়ে যে সিনেমাটা আসতে চলেছে, তোমার কি মনে হয় যে এটা কি কৃত্তিবাসের রামায়ণ নিয়ে হতে চলেছে, না তোমার বাল্মীকির রামায়ণ নিয়ে হতে চলেছে? ওম রাউত না, এটা কি যেন ডাইরেক্টর, এই শুভম দা নামটা বলো না, কি যেন ছিল ওইটা? ওই বাবু, ওই আমি ভুলে গেলাম, নীতিশ তিওয়ারি। হ্যাঁ, নীতিশ তিওয়ারি। তা বলছিলাম নীতিশ তিওয়ারির রামায়ণ তাহলে কোনটার উপর নির্ভর করে হচ্ছে, তুমি একটু বলো শুভম দা। গ্রুপ থেকে লেফট। এবার বল, কোয়েশ্চেন কর। আচ্ছা, এর আগে যদি বলি, এর আগে যে রামায়ণটা এসেছিল, যেটা এক প্রকার কি বলবো, মানে ভয়ানক ছিল, ওই যে এক্সপিরিয়েন্স, ওখানে লঙ্কা যেরকম ভাবে দেখিয়েছে, সোনার লঙ্কা না, ওটা হচ্ছে কয়লার লঙ্কা ছিল, এবং সাইফ আলী খান, মানে মাই গড, সাইফ আলী খান। ওটাকে প্রথমত রামায়ণ বলিস না, ওটাকে রামায়ণ বলিস না, ওটা রামায়ণ বলতে এবং ওটাকে অ্যাভেঞ্জার্সের হিন্দি ভার্সন বলতে পারিস। কৈকই কি সেক্সি ভাবে প্রেজেন্ট করছে রামায়ণে, আমি বলছি হোয়াট, কি হচ্ছে এটা? এটা রামায়ণ না অন্য কিছু? তা যাই হোক, শুভম আমাকে বল যে এই যে এতগুলো ক্যারেক্টার, একদিকে রয়েছে রাম, অপরদিকে লক্ষ্মণ, একদিকে হচ্ছে সীতা, আমরা তো এই 3টে ক্যারেক্টারকে ভালো মতো জানি, এবং যেই ক্যারেক্টারটা মোটামুটি রামচন্দ্রের প্রতি তার আনুগত্য, তার ভক্তি, তার ভালোবাসা, এবং আমাদের সমাজে যেটা এখন হয়ে থাকে, আমরা যখন কারো হয়ে যখন কিছু কাজ করতে যাই, বিনিময়ে কোনো কিছু সবসময় চাই, নিঃস্বার্থভাবে কিন্তু কেউ কখনো কারোর জন্য করে না। কিন্তু রামায়ণে এমনই একটা ক্যারেক্টার যে প্রভুর মানে নিচে স্থান পেয়েছিল, তাকে মানে কি বলবো, মান্য করতো, তাকে নিজের সমস্ত কিছু মনে করতো, সে হচ্ছে হনুমান। হনুমানের ক্যারেক্টারটাকে তুই কিভাবে ডিফাইন করবি এখানে বল? আচ্ছা, তুই একটা কথা ভাব, তুই যদি রামায়ণ, মানে আমি বেসিক রামায়ণটার কথা বলছি, আমি কোনো ভার্সনে যাচ্ছি না, বেসিক রামায়ণে দেখা হয়েছে হনুমানজি কিন্তু নিজের শক্তিটাকে আগে থেকে জানতো না, যে আমি কি করতে পারি বা আমার মধ্যে কি এবিলিটি আছে, আমি পবনদেবের পুত্র, আমার মধ্যে কি এবিলিটি আছে সেটা আমি জানি না। সেই জিনিসটা তাকে রামচন্দ্র পরে রিয়ালাইজ করাচ্ছে। এইবার যদি তোর মধ্যে তুই দেখবি, যদি আমার মধ্যে আমি জানি পাওয়ার আছে, ধর আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ধর আমার হাতে কিছু পাওয়ার আছে, আমি কিছু লোকজনকে জানি, আমি একটা পাওয়ারফুল লোক, প্রত্যেক তুই আমাকে বলিস শুভম আমার এই কাজটা করে দিবি, না চলো ঠিক আছে, আমার হাতে পাওয়ার আছে, আমি করে দিতে পারি। কিন্তু এখানে এমন একজন মানুষের কথা বলা হচ্ছে বা দেবতার কথা বলা হচ্ছে, যিনি আগে জানতোই না যে তার পাওয়ার কি, তারপরেও তিনি শ্রীরামচন্দ্রের জন্য এমন এমন বড় বড় কাজ করেছে, যেখান থেকে তিনি তো জানেন না যে তার পাওয়ার আছে বা তিনি সেই কাজটাকে সফলভাবে করে আসতে পারবে, তারপরেও একবারও ভাবেনি যে আমি করতে পারবো না, আমার তো জীবনটা চলে যাবে ভাই, আমি তো পাওয়ার নেই আমার কাছে, শ্রীরামচন্দ্রের কাছে পাওয়ার আছে, আমি কেন, অন্য কাউকে দিয়েও তো করানো যেত, এগুলো ভাবেননি। উনি নিজের জীবনের থেকেও আগে শ্রীরামচন্দ্রকে রেখেছেন যে আমার কাছে যাই আছে সেটা দিয়ে আমি যতটা পারবো ততটা আমি করার চেষ্টা করব, এবং
সেই জন্যই বোধহয় আজকের দিনেও লোক মানে যে হনুমানজির এক্সিস্টেন্স আছে আছে, এবং এটা সত্যি কথা। এটা আজকের দিনেও লোক মানে তিনি ঠিক কোথাও না কোথাও বসে আছেন, তপস্যা করে। মিথ হতে পারে, অ্যাকচুয়াল হতে পারে, আমি জানি না, আমার পক্ষে জানা সেটা সম্ভব নয়, কারোর পক্ষে জানা সম্ভব নয়, বাট আজকের দিনেও লোক মানে সেটাকে। এবং শ্রীরামচন্দ্রের প্রত্যেকটা বাধাকে তিনি যেভাবে নিজের বুকে নিয়ে নিয়েছিলেন, যে আচ্ছা এটা হচ্ছে না, এটার জন্য এই সলিউশন আছে। যেখানে লক্ষণের যখন বান লাগলো, তখন ওই একটা পার্টিকুলার বিশল্যকরণী, খুব সম্ভবত বিশল্যকরণীর গাছ ছাড়া ওটা সারানোই যাবে না, যেখানে কেউ জানে না। গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী আনতে হবে, চিনতে পারছে না, চলো পুরো পাহাড়টাই উঠিয়ে নেবো। মানে কি, যে আমাকে পৃথিবী উল্টে পাল্টে দিতে হোক, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ওই কাজটা যেন সম্পূর্ণ হয়। শ্রীরামচন্দ্র যেন ওই জিনিসটা যেটা চাইছে সেটা যেন পায়, এবং উনি এটাকে আশীর্বাদ মনে করতো যে আমাকে অর্ডার দেওয়া হয়েছে এটা করার জন্য, বা আমাকে আদেশ দেওয়া হয়েছে এটা করার জন্য, এর জন্য আমি ফরচুনেট, আমাকে তিনি বলছেন, মানে এটা আমার কাছে আশীর্বাদের মতো। এবং সেই জিনিসটা সিরিয়াসলি আজকের দিনে যেটা বলছি, সেই জন্যই তো এটাকে কলিযুগ বলা হয়, যেখানে লোক স্বার্থ দেখবে, লালসা থাকবে, লাস্ট থাকবে, এবং আস্তে আস্তে ওই সাইকেলটাই আবার ফিরে আসবে। সেটা তো অন্য কথা, সেটা আমরা কালকিতে আলোচনা করব কখনো, কালকি পার্ট 2 তে। তো সেই জন্যই ওই যুগে ওই জিনিসগুলো দেখা যেত, এবং কিভাবে দেখাবে, একটা মানুষ কিভাবে দেখাবে, সেই জন্য হনুমানজির ওই ক্যারেক্টারটাকে ওইভাবে বানানো, যে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে এভাবে ভালোবাসো। এমন না আজকে অমুক মানুষটা তোমাকে ইন্টারভিউ দিচ্ছে বলে ভালোবাসো, কালকে ইন্টারভিউ দেবে না বলে তুমি তার নামে খারাপ কথা বলো ভিডিওতে এসে, এরকম না। এটা কলিযুগে হয়। আচ্ছা, এখানে আমরা ডোরা দা এক্সপ্লোরার খেলবো। এখানে এটা হচ্ছে ডোরা দা এক্সপ্লোরার। আপনারা কমেন্টে জানাবেন টাইম স্ট্যাম্প দিয়ে এখানে শুভম কার কথা বললো। যে সঠিক উত্তর দিতে পারবে সে প্রত্যয় থেকে 1000 টাকা পুরস্কার পাবে। আরেকটাও সুন্দর কাজ করেছে এই কথার মধ্যেই, ওর নিজের কালকে নিয়ে একটা দারুণ একটা এক্সপ্লেনেশন আছে, ওটারও একটা ঝলক এখানে রেখে দিই। হ্যাঁ, আমি প্রেডিক্ট করেছিলাম যে পার্ট 2 এর গল্প কি হতে পারে, কোথায় যেতে পারে, আমি এটা বলেছিলাম। আমি জানি না ঠিক হবে কি ভুল হবে, বাট আমার মনে হয়েছিল সিনেমাটা দেখার পর আর বাদ বাকি পড়ে, যে এটা হয়তো হলেও হতে পারে, নাও হতে পারে, বাট আমার মনে হয়েছিল। তো এই আমার ওই আচ্ছা, এবার দেবজ্যোতি, এবার আমাকে বল, হনুমানের ক্যারেক্টারটাকে তুই কিভাবে জাস্টিফাই করবি? যে হনুমানকে নিয়ে তো মানুষের তো অনেক রকম কথাবার্তা আছে, যে হনুমান নিজের, যে শুভম যেটা বললো, নিজের শক্তি সেরকম ভাবে জানতো না, ঠিক আছে। হনুমান, কেননা এই রামের যুদ্ধের পেছনে কিন্তু হনুমানের কিন্তু মোটামুটি অনেকটাই অবদান আছে। আর এটা অনেক জায়গায় বলে, যদি হনুমান যদি নাও থাকতো, এবং অনেক এটা রামায়ণের একটা অংশে বলা হয়েছে যে হনুমান যদি না থাকতো তাহলেও মনে হয় রামচন্দ্রের যুদ্ধ যেটা নিয়ে কোনো খুব একটা অসুবিধা হতো না, কেননা হয়তো নাও হতে পারতো, হয়তো যেটা নাও হতে পারতো। এই একটা ব্যাপার আছে। ওই যে রামায়ণের যুদ্ধের সব থেকে যে বড় সেনাটা বানর সেনা, কে আনছে? হনুমানই তো। তাহলে কত হনুমানের ক্যারেক্টারটা আমরা প্রত্যেকে জানি, পবন পুত্র, আর তিনি লর্ড হনুমান। এবং অবশ্যই দেখ, তুই যদি দেখিস যে লর্ড হনুমানের ক্যারেক্টারটা, সে হচ্ছে মানে অনেকটাই ফেলুদা তোপসের মতো ব্যাপার, যে মানে এর থেকে ভালো সাইড কিক আর হতে পারে না, তাই না? ব্যাটম্যান রবিন। এবার আমাদের তো ব্যাটম্যান রবিন নেই, আমাদের লর্ড হনুমান আর শ্রীরামচন্দ্র আছে, এবং তিনি এবং লর্ড, এবার দেখ লর্ড হনুমান বিশেষ করে যখন লঙ্কায় রামায়ণের পার্টটা, আমরা যদি রামায়ণকে একটা ন্যারেটিভ গল্প ধরে নিই, যেটা রামায়ণ না, বাট যদি ধরে নিই তর্কের ক্ষেত্রে যে এটা একটা সিঙ্গেল গল্প, যখন লঙ্কায় মুভ করছে, তুই কিন্তু বলতে পারিস যে হনুমান, লর্ড হনুমানের ক্যারেক্টারটা মারাত্মক ভাবে ইম্পর্টেন্ট। কারণ প্রথমে লঙ্কা তখন হচ্ছে, বা ইভেন তারও আগে যেটা শুভম বললো, যে বানর সেনা, রাম সেতু কারা বানাচ্ছে? প্রাইমারিলি রাম সেতু কিন্তু বানর সেনা বানিয়েছিল। বানর সেনা রাম সেতু বানিয়েছিল, সেখানে এলো, যেটাকে এখন অ্যাডামস ব্রিজ বলে। কিন্তু আরেকটা জিনিস থেকে যাচ্ছে, যখন ওরা বললো যে পাথর ফেলে যখন ইয়ে করার চেষ্টা করো, পাথর কিন্তু ডুবে যাচ্ছিল। তারপরে যখন রাম লিখে যখন ইয়ে পাথর ভেসে উঠলো, এবং সেটা কিন্তু এখনো কিন্তু
কোন কোন জায়গায় মানুষ আমরা দেখতে পাই যে রাম সেতু আপনারা অ্যাডামস ব্রিজ গুগল করে দেখতে পারেন। এবার রাম সেতুর নাম অ্যাডামস ব্রিজ দেওয়ার কারণে আমাদের ইন্ডিয়ানদের করোনা হ্যাংওভার জীবনে যাবে না। আমি একটুখানি কাটছি, রাম সেতু সিনেমাটা তোরা কেউ দেখেছিস? না না, ট্রেলার পোষায়, ট্রেলার পোষায় তো অক্ষয় কুমারের তো না, আমার দেখা হয়নি। অ্যাকচুয়ালি কি ভালো ছিল না কি বিষয়বস্তু রাখতে ছিল আমার জানা আমি দেখিনি। আমি তোরা কেউ দেখলে আমি বলতাম যে দেখা যাবে কি যাবে না, ওই জন্য আমি দেখিনি। আমি রাম সেতু অ্যাকচুয়ালিতে রাম সেতু সম্পর্কে আমি জানি না। আমি সিনেমাটার কথা জিজ্ঞেস করছি যে সেখানে কি মানে দেখেছি না, আমি দেখিনি। তাহলে তোকে জিজ্ঞেস করে লাভ হতো যে দেবজিৎ তুই যেটা জানিস সেই ডিটেলে গিয়ে কি দেখিয়েছে নাকি, বা মাইথোলজির সাথে কতটা দেখিয়েছে, অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল কতটা দেখিয়েছে। ব্যাপারটা হচ্ছে রাম সেতু যেটা, সেটার কিন্তু এবার দেখ রামায়ণ বহু হাজার বছর আগে হয়েছে, যদি সেটা সত্যি হয়ে থাকে, ঠিক আছে, এবং আর্কিওলজিক্যাল এভিডেন্স আছে যে সেটা সত্যি হতে পারে। এখন যে রাম সেতুটা সেটা জলের অনেকটা তলায়, কারণ হাজার হাজার বছর আর পাস্ট অন, তাই না? 100 বছর বাদেই একটা জিনিস খুঁজে পাওয়া যায় না, এটা আমি 10,000 বছর আগেকার হয়তো কথা বলছি। তো রাম সেতুর কিন্তু এরিয়াল ফুটেজ পাওয়া গেছে যে এরকম একটা স্ট্রাকচার মানে জলের গভীরে এক্সিস্ট করে। এবার আমরা সেটা গিয়ে যেহেতু অনেক নিচে নেমে গেছে আমরা এখন পাবো না, বাট এরিয়াল ফুটেজ কিন্তু এক্সিস্ট করে যে এইরকম একটা পাথরের স্ট্রাকচার, যেটা রামায়ণে বর্ণনা দেওয়া আছে সেরকম অ্যাকচুয়ালি এক্সিস্ট করে ফ্রম মানে ওই তামিলনাড়ুর একদম এন্ড পয়েন্ট থেকে শুরু করে শ্রীলঙ্কার একদম পুরো মানে টিপিং পয়েন্ট অব্দি যে পার্টটা ইন্ডিয়ার ম্যাপ দেখলেই বুঝতে পারবি, ওইটা কিন্তু এক্সিস্ট করে। তো there is something to that, এবং সেটা মানে হ্যাঁ। এবার যেটা বলছিলাম তো রাম সেতু নির্মাণ করছে বানর সেনারা, এবং লর্ড হনুমানের হিউজ একটা কন্ট্রিবিউশন আছে যে মানে লঙ্কা দহন এবং তারপরে লক্ষণকে বাঁচিয়ে তোলার পেছনে হিউজ অবদান আছে। তো মানে লর্ড হনুমানের যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে যে কখনো কখনো কোনো মানুষের প্রতি ভালোবাসা বা ভক্তি সেটা তোমার সব থেকে বড় শক্তি হতে পারে। এবার যেটা শুভম বললো যে লর্ড হনুমান জানতেন না তার শক্তিটা, এটা আমি নিজে জানতাম না, এই ভার্সনটা আমি শুনিনি, বাট সেটা যদি হয়ে থাকে তাহলে দেখ এটা বলতে যাবে যে ভক্তি বা তার রামচন্দ্রের প্রতি যে ডিভোশনটা সেটাই সব থেকে বড় শক্তি। তো খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার, খুবই মানে তুই এটা বলতে পারিস যে রামায়ণে যদি সিনেমা বানানো হয় রামচন্দ্রের পরে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু লর্ড হনুমানের ক্যারেক্টারটা, কারণ ক্যারেক্টারটা অনেক বেশি অ্যাকশন ওরিয়েন্টেড। তুই ভাব রামায়ণ আমরা সবাই জানি অরুণ গোবিল রাম প্লে করেছিল, তারপরে সবাই কিন্তু এটাকে দারা সিং হনুমান হয়েছে। দারা সিং, হ্যাঁ এক্স্যাক্টলি, যেটাতে সানি দেওয়াল করছে। এবং তুই দেখবি মানে ক্যারেক্টারটা এত মিষ্টি ভাবে লেখা যে ধর কাউকে থ্রেট করছে সেটাও কমেডি ওয়েতে থ্রেট করা, যে মানে হয় না একটা থ্রেট মানে ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা এরকম সার্কাস্টিক ব্যাপারটা আছে, একটা হিউমার। উনি রেগে গেলে কি করতে পারে সেটা তো উনিও জানে, আমরাও জানি এখন যে উনি যদি রেগে যায় বা তাণ্ডব রূপ ধারণ করে তাহলে উনি কি করতে পারে, কিন্তু ওইটা যে সবসময় দেখানোটা জরুরি সেটাও কিন্তু নয়। মানে একটা গিয়ে একজনকে থ্রেট দিচ্ছে যে ভাই তোমরা যদি যুদ্ধ থামাতে চাও এখনই বলে দাও, নাহলে কিন্তু আমরা কিন্তু রেডি হয়ে যাচ্ছি। ওই যে লেজ দিয়ে একটা সিংহাসন বানিয়ে ওপরে বসে, যে এই যে একটা কমেডি ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করা, সেটাও কিন্তু ওই ক্যারেক্টারটা তো মিষ্টি ভাবে লেখা, এবং সেই জিনিসটা কিন্তু আনে সিনেমার মধ্যেই। ওই যে কি বলবো এটাকে, মানে ওই টাচটা আনে, একটা মশালা টাচ, ওই জিনিসটা আনে। তোরা ভাবতে পারছিস যে সানি দেওল, এটা শর্টসে দিস বড়, সানি দেওল লঙ্কা জ্বালিয়ে দিচ্ছে, এটা ভাবতে পারছিস তোরা? হলে আগুন লেগে যাবে, হলে জাস্ট আগুন লেগে যাবে। এবং লঙ্কা ইয়াশের লঙ্কা, ইয়াশের লঙ্কা তুই ভাবতে পারছিস? তুই কল্পনা কর সানি দেওল লঙ্কা জ্বালিয়ে দিচ্ছে, হলে আগুন লেগে যাবে, হলে দমকল ডাকতে হবে। কারণ এবং আমার মনে হয় সানি দেওলের থেকে ক্যারেক্টারটা না আর ভালো কেউ করতেও পারতো না। না কারণ সানি দেওলের মধ্যে ওই চেহারার ব্যাপারটা আছে না, চেহারাকে দেখে মনে হয় খুশি মারলে মরে যাবে কেউ। হ্যাঁ ওইটা মনে হতো দেখে যে হ্যাঁ আছে। এবং তুই আরেকটা জিনিসও দেখবি এখানে কিন্তু, এবার জানি না এটা রামায়ণের কোন ভার্সনটাকে ওই যে বললাম দেখানো হবে, কারণ এখানে কিন্তু রাবণের 10টা মাথা সেটা কিন্তু আমাদেরকে টিজার বা অ্যানাউন্সমেন্ট টিজারে দেখানো হয়নি। এবার তারা কোন জায়গাটাকে ফোকাস করবে সেটা হয়তো আমাদের কাছেও ক্লিয়ার নয় ঠিকঠাক ভাবে।
ট্রেলার এলে হয়তো আমরা বুঝতে পারবো, কিন্তু আর যাই হোক ওই দোতলা মাথা যেন না হয়, এটুকুই প্রার্থনা। না আমি চাই কি বলতো, আমি না চাই এই মানে রাবণের ক্যারেক্টারটাকে একটুখানি ভালো করে, মানে ওই রামচরিত মানুষের রাবণ ওই ইভল 10টা মাথা হো করে হাসছে মোটা মুড়ি, ওটা না দিয়ে না অ্যাকচুয়ালি বাল্মীকির যে রাবণটা ছিল, যেটা আমরা ডিসকাস করলাম, যে রাবণ যে মহাপণ্ডিত, রাবণ যে সব থেকে বড় বীর, রাবণ যে সব থেকে বড় শিব ভক্ত। রাবণ নামটা কি করে এসেছিল আমি তোদেরকে বলছি। রাবণ কৈলাস পর্বত একবার তুলতে গেছিল, ঠিক আছে, কারণ সে দেখাতে চেয়েছিল যে আমার থেকে বড় শিব ভক্ত কেউ নেই, ঠিক আছে। তো সেখানে তার পায়ে আর কি কৈলাস পর্বতটা পড়ে যায়, কারণ তার ওই অহংকারটা ছিল যে আমি সব থেকে বড় শিব ভক্ত, ঠিক আছে। তো ওখানে সে যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে, ওখান থেকে রাবণ নামটা আসছে। রাবণ মানে রাবণ কথাটার অর্থ হচ্ছে স্ক্রিমিং ইন পেন, ঠিক আছে। তো এই একটা বিষয়। তো আমি চাই রাবণের ক্যারেক্টারটা না ওই মোটা সোটা একটা লোক, ওই হ্যান্ডেল বার মুস্তাশ 10খানা মাথা উহা করে, ওইটা যেন না করে। যদি দুটোকে মিশিয়েও করে তাতেও আমার মনে হয় না মানুষের খুব সমস্যা হবে, মানে বা দেখতে আমাদের খুব সমস্যা হবে। আমরা কিন্তু এটা মোটামুটি কার্টুন বল বা সিনেমা বল, এই রামায়ণ কিন্তু আমরা দেখে এসেছি এবং মানুষের কিন্তু ওই একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে রাবণ ওইটাই রাবণ, যেটা নয় রাবণ। হ্যাঁ, তুমি কিছু ইনফরমেশন দাও, ঠিক আছে, যে রাবণের ক্যারেক্টারটাকে তুমি অন্যভাবে দেখাও, যে রাবণ অ্যাকচুয়ালি কত শিক্ষিত ছিল, কতটা পণ্ডিত ছিল, এই ব্যাপারটাকে কিন্তু কেউ এক্সপ্লোর করেনি। যদি এইটা নীতিশ তিওয়ারি এক্সপ্লোর করতে পারে, আমি বলবো সেটা খুব ভালো হবে অডিয়েন্সের জন্য। আর সিনেমায় অন্তত বলে দেওয়া দরকার, জানি না এটা ট্রেলারে বলবে কিনা, অ্যাকচুয়ালি কোন জিনিসটা থেকে তারা অ্যাডাপ্ট করছে, বাল্মীকির থেকে না কৃত্তিবাস থেকে না কোথা থেকে অ্যাডাপ্ট করছে, এই ব্যাপারটা হয়তো বা তারা ট্রেলারে এই জিনিসটা বলবে না, সেটা সিনেমায় হয়তো যখন আমরা দেখতে পাবো তখন ওটা বুঝতে পারবো। তা যাই হোক, সানি দেওয়ালের ক্যারেক্টারটাকে যখন হনুমান হিসাবে নিচ্ছে তখন আমরা ধরেই নিতে পারি যে ওই অ্যাকশন ফ্যাকশন থাকবে, ওইগুলোই দেখতে পাবো। হ্যান্ড পাম্প খুলে কেলিয়েছিল, এখানেও গাছ ফাছ তুলে পাহাড় পর্বত তুলে কেলাবে ভাই, ওইটুকুর জন্যই সিনেমা হলে 3-4 বার টিকিট কেটে দেখে আসা যায়, দেখে নেওয়া যায়। একদম একদম একদম। আচ্ছা তোরা বল, আমি তোদেরকে একটা প্রশ্ন করতে চাই, রামায়ণের গল্প তোদের প্রথম কবে জানা, মানে এবং কিভাবে জানা, মানে কার থ্রু থেকে বা কিভাবে? আমি প্রথমে বলছি, আমি প্রথম রামায়ণ দেখেছিলাম হচ্ছে যেটা জাপানিজ অ্যানিমে রামায়ণ, রামায়ণ দা লেজেন্ড অফ প্রিন্স। তার আগে তুই রামায়ণের গল্প কোথাও শুনিসনি? ওটা আমি ভীষণ ছোটবেলাতেই দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার আমি তো ছোটবেলা বুঝতাম না, মা তখন গল্প করে বলতে ইনি হচ্ছেন রামচন্দ্র, ইনি সব থেকে বড় মানে সব থেকে ধার্মিক বিষ্ণুর অবতার, ইনি হচ্ছেন মা সীতা, মা তখন গল্পগুলো বলতো। তো প্রথম আমি রামায়ণ যেটা ভীষণ ভালো, মানে ভীষণই ভালো, মানে আমি বলবো বেস্ট রামায়ণ টিল ডেট। তো ওইটা আমি দেখেছিলাম, তারপরে মার থেকে গল্প শুনতাম, আর আমার ইন্টারেস্ট ছিল। আচ্ছা, প্রত্যয় বল। আমার ব্যাপারটা হচ্ছে ওই ছোটবেলায় থাকতে, মানে অনেক, মানে মোটামুটি 5-6 যখন পড়ি রামায়ণের, তখন ওই যে দেখবি বাটুল দি গ্রেট বা এই সমস্ত বই যেরকম আসতো না, যেরকম ওপর থেকে একটা পিচ বোর্ডের মতো একটা ইয়ে থাকতো, ওই রামায়ণ কিন্তু আমার প্রথম পড়া। তারপরে দেখি হচ্ছে যখন টিভিতে আসতো ব্ল্যাক এন্ড হোয়াইট হিসেবে, যখন আমরা দেখলাম বা কালার টিভিতে যখন দেখতাম, ওই যে আনন্দ সাগর, কি জানো নামটা বল, রামানন্দ সাগর। রামানন্দ সাগরের যখন তারপরে তো টিভিতে আসলো, ঠিক আছে, রামায়ণ, ওইটার আমি ব্যাপক ফ্যান ছিলাম, আমি দেখতাম। আমি বড়বেলা তো মোটামুটি যখন 11-12 আমি তখন দেখতাম। তারপরে তো অনেক ছোটখাটো এমনি রামায়ণের অনেক ভার্সন এসেছে, তোর ওটিটি প্ল্যাটফর্মে এসেছে, এসেছে। এছাড়াও মায়ের সাথে অনেক রকম আলোচনা হতো, মাও আমাকে বলতো এই জিনিসগুলো, যে সীতার একটা ব্যাপার নিয়ে আমাকে বলেছিল যে শিবের যে ধনুক, ঠিক আছে, শিবের যে ধনুক সেটার নাম তো ছিল পিনাক। এবার যখন ওই রামচন্দ্র যখন ওই স্বয়ংবর সভা হচ্ছে, এবার রামচন্দ্র তো বিয়ে করতে যাবে সীতামাকে, এবার তখন তো সবাই ওই ধনুকে গুণ পড়ানোর চেষ্টা করছে, গুণকে কিন্তু কেউ পারছে না। মানে প্রথম কথা হচ্ছে ওই শিবের ধনুক এতটাই ভারী, তুলতে তো পারছে না। হরধনু, মানে অ্যাকচুয়ালি ওটার নাম হচ্ছে পিনা, যেহেতু শিবের ধনুক ওটা। এইবার যখন গুণটা পড়িয়েছে, গুণটা পড়ানোর পর কিন্তু ওই ধনুক ইয়েটা ভেঙে যায়, ওকে। তা এইটা কিন্তু রামচন্দ্র যে সময় করেছিল, সীতা কিন্তু সেটা সবে মাত্র যখন সীতার 6 বছর বয়স, ঠিক আছে, 6 বছর বয়সে কিন্তু সীতা ওই তোর শিবের ওই ধনুকটা উঠিয়েছিল, মানে সীতার এতটাই পাওয়ার ছিল। এবার লাস্টে একটা কথাই বলবো,
যে এত কোটি টাকা দিয়ে বাজেট হচ্ছে, দুটো পার্টে আসতে চলেছে। শুভম, তোর কি এক্সপেকটেশন আছে এই সিনেমার থেকে? আমাকে শুধু বল, আর এই পরিচালকের উপর কত ভরসা আছে? ব্যাপারটা যে পরিচালকের উপর ভরসাটাই আসল, কারণ এর আগের যে পরিচালক বানিয়েছিল, আমি তো রিভিউতেও বলেছিলাম এটা, যে এই সিনেমাটা আসার পর দুটো লোককে অবশ্যই আপনারা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে টিকিট কেটে দেখাতে নিয়ে যান। সেটা হচ্ছে উমরাউদ এবং মানুষ মুনতাসির। লঙ্কা তেরি বাপ কি এই ওটা প্রভাত এমনিই দেখাবে, ওটা প্রভাত এমনি ঘরে ঢুকিয়ে দেখাবে যে এইভাবে রামায়ণ তৈরি হয়। দেখ, তো তুই এবার এক্সপেকটেশন বিশাল হাই, কারণ নীতিশ তিওয়ারি ডাইরেক্ট করছে, নীতিশ তিওয়ারি ডাইরেক্টর ভালো, বাজেট পেয়েছে এবার হাতে। এবার এত বড় সিনেমা, এত বড় স্টার কাস্ট, মানে আশা না রাখার কোনো ব্যাপারই নেই। বিজিএম করছে হ্যান্স জিমার, তুই জানিস। এআর রহমান তার সাথে আছে, তার সঙ্গে এখানে বিশাল বড় মানে যে অস্কার উইনিং গ্রাফিক্স কোম্পানি, তাদেরকে দিয়ে এখানে গ্রাফিক্স করানো হচ্ছে, অ্যানিমেশন করানো হচ্ছে। হ্যাঁ, তাদেরকে দিয়ে অ্যানিমেশন করানো হচ্ছে, এত বড় কাস্টিং, এবং যে গ্লিমসটা দেখানো হয়েছে, গ্লিমসটা ভালো। গ্লিমসটা দেখে মনে হচ্ছে না যে আলাদা কিছু দেখছি আমরা। সেখানেও রামচন্দ্র গাছের ওপরে উঠে তীরটা মারছে, কিন্তু সেটা বিলিভেবল লাগছে দেখে। এমন লাগছে না দেখে যে না আমি এমন জিনিস দেখছি যেটা কোথাও আমি জায়গায় দিতে পারছি না তাকে, সেটা নয়। এবং শুরু থেকে যেভাবে শুরু করেছে, দুটো পার্টে কেন আনা হচ্ছে, এবং আমি মানি দুটো পার্টে আনাটাই ভালো। কারণ তুই যদি ভাবিস যে আমি ব্রিফলি জিনিসটাকে দেখাবো, আমি ডিটেলে জিনিসটাকে দেখাবো, তুই 3 ঘন্টা সিনেমাতে বা 2.5 ঘন্টা সিনেমাতে রামায়ণ দেখানো সম্ভব নয়। এটা কোনোভাবেই সম্ভব নয়। 4 ঘন্টাও করে তাতেও আপত্তি? সম্ভবই নয়। তুই রামায়ণের গল্প মানে ইম্পসিবল, পসিবল না। কারণ তুই যদি খালি ওপর দিয়েও দেখাস, তাতে তো ওটা কভার করা সম্ভব নয়। এবার তুই যদি ইনডেপথে ভেতরে তো অনেক ছোট ছোট ঘটনা ঘটেছে, ছোট ছোট ঘটনাগুলো তুই যদি দেখাস, তাহলে তো দুটো পার্ট তো মানে দুটো পার্টই লাগবে, এবং বড় বড় দুটো পার্ট, এমন না 2.5 ঘন্টার দুটো পার্ট। এবং আমার মনে হচ্ছে, মিলিয়ে নিস আমার কথা, 3 ঘন্টার কাছাকাছি সিনেমা রানিং লেন্থ হবে। 3 ঘন্টা 15 মিনিট 20 মিনিটের রানিং লেন্থ হবে, আমি তোকে বলে দিলাম, এটা গ্যারান্টি। এর কমে হবে না। এবার সেইখানে এক্সপেকটেশন বিশাল হাই, সবার ভালো লেগেছে। এবং শুরু থেকে শুরু করা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দিয়ে দেখাচ্ছে, যারা শুরু করছে তারপরে আসছে, তারপরে প্রত্যেকের যে ক্যারেক্টারটা সেটাকে দেখাচ্ছে একটা ওঙের মধ্যে দিয়ে। সেই ভিজুয়ালটা এত সুন্দর দেখতে, এত ভালো লাগে, আই ক্যাচি লাগে, তার সঙ্গে বিজিএমটা এত সুন্দরভাবে ডিজাইন করা। তারপরে লাস্টে একটা ছোট্ট গ্লিমস, যে এই হচ্ছে আমাদের হিরো আর এই হচ্ছে আমাদের ভিলেন। এবার তোমরা টাসেলটা দেখবে, লড়াইটা দেখবে। আমার খুব হাই হোপ আছে, এবং আশা করি এবার আর মানে খুব একটা দুঃখ কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হবে না। দেবজ্যোতি, তোর কি মতামত? আমারও দেখ এক্সপেকটেশন খুবই হাই, যে টিজারটা করেছে ভীষণ ভালো, ব্যাকগ্রাউন্ডের কাজ তো আউট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যান্স জিমার, এআর রহমান মানে ইন্ডিয়ান মাইস্ট্রো, ইন্টারন্যাশনাল মাইস্ট্রো, তো ভীষণ এক্সাইটেড। যেটা শুভম বললো, লাস্টে যে 2-3 সেকেন্ডের যে অ্যাকচুয়াল সিনেমার গেমসটা আমরা দেখলাম, সেটাও কিন্তু ভালো, যে রামচন্দ্র গাছের ওপর উঠে তীর ছুটছেন, এবং ইয়াসের রাবণ হিসেবে একটা গেমস। আর সেটাও কিন্তু ইয়াসের যখন লুকটা দেখাচ্ছে, দেবো যদি দেখবি, সরি কাটলাম, ইয়াসের লুকটা দেখাচ্ছে দেখবি, ওইখানেও কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ওখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, আগেরটাই যেটা ছিল। এবং তুই যদি এখানেও শ্রীরামচন্দ্রের ব্যাকগ্রাউন্ড দেখিস, প্রচুর ব্রাইট, খুব কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড, এবং ওটা ব্ল্যাক, ঠিক আছে। কিন্তু এখানে না রাবণকে অনেকটা হিউম্যান মনে হচ্ছে, এখানে না ওই জিনিসটা, মানে 10 মাথাওয়ালা রাবণ, ওই মোটা মুড়ি, ওইগুলো দেখাবে না। এবং আমারও মনে হচ্ছে মানে তুই মানে ডাইরেক্টর এটা অ্যাসিওর করুক, আমি চাই যে তুমি যদি রামায়ণটা দেখতে আসছো, তাহলে তোমার রামায়ণটার ব্যাপারে জ্ঞান থাকাটা জরুরি। তুমি পড়াশোনা করে আসো, না হলে তুমি অনেক জিনিস হয়তো কানেকশন ফিল করতে পারবে না, যাচ্ছে এটাও হয়েছিল, নাহলে কি লোক তো ইন্টারেস্টটা পাবে না। না, আমার সেটাই মনে হয় যে সেই জিনিস যদি একটু আউট অফ দ্য বক্স কিছু দেখায়, যেটা হয়তো এতদিন ইন্ডিয়ান অডিয়েন্সকে দেখানো হয়নি, রামায়ণ দেখানো হয়েছে, বাট ওই জিনিসগুলো হয়তো স্কিপ করে যাওয়া হয়েছে, ওইগুলো যদি রিসার্চ করে তারা ঢোকাতে পারে, আমার বেশি ইন্টারেস্টিং হবে জিনিসটা আরো। রামায়ণ কিছু কিছু পডকাস্ট আছে এত ভালো কভার করে, আমি মাঝে মাঝে শুনি। মানে লোকে কিন্তু এগুলো নিয়ে, মানে এই নয় যে এটা মানে লোকে ইন্টারেস্টেড নয়, তুই সেই পডকাস্ট গুলো মিলিয়ন ভিউ পড়ে, দুর্দান্ত পডকাস্ট, আমার নিজের শোনা, সেটাই বলি, মিলিয়ন ভিউ পড়ে। সেটাকে তুই যদি একটা ভালোভাবে সিনেমায় দেখাতে পারিস, সেটা যে রিচ হতে পারে মারাত্মক। দেখাটা কি হয়, বিষয় নিয়ে আপনাদের কি মতামত? আর যারা শ্রীরামচন্দ্রের এই সমস্ত মহিমার কথা, তারপরে সীতামায়ের কথা, লক্ষণের কথা, এইগুলো নিয়ে আপনাদের কি মতামত? এই কাজটা যে আসছে, এইটা আপনাদের কতটা ভালো লেগেছে, টিজারটা কতটা ভালো লেগেছে, এই বিষয়ে আপনাদের মতামত রাখতে পারেন। যদি অন্যান্য টপিক নিয়ে কোনো কিছু আপনাদের আগ্রহ থাকে, সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন।